তো গতদিন প্রবাবিলিটি বেসিক দেখছিলাম আমরা। আজকে ওখান থেকে আরো কিছুটা আগাবো, বাট আগানোর আগে সেট নিয়ে কিছু কথাবার্তা বলবো। সেট জিনিসটা কি? সেট মোটামুটি সবার অধিকাংশ জানা জিনিস। ধরেন এ বি সি তিনটা মেম্বার একটা সেটে আছে, আমরা আবার একই জাতীয় বা একই বৈশিষ্ট্য সম্পন্ন কিছু অবজেক্টকে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ভাবে লিস্টের মতো করে লিখি, যেখানে কার পরে কে আছে এটা ডাজন্ট ম্যাটার, এইটা যাহা বি এ সি একই জিনিস। আরেকটা সেট হইতে পারে সে 1 2 3 4 5 এরকম। এবং আম, আরেকটা সেট হইতে পারে সে সি হচ্ছে 4 5 6। তো সেটের ক্ষেত্রে দুইটা ইন্টারেস্টিং অপারেশন আছে, একটা হচ্ছে ইউনিয়ন আর একটা হচ্ছে ইন্টারসেকশন। জিনিসটা এইভাবে ডিফাইন যে ইন্টারসেকশন মানে হচ্ছে, ধরেন এ সেটের মেম্বার গুলাকে আমি এভাবে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা আচ্ছা, বি আর সি লিখছি। আচ্ছা, এটা হচ্ছে বি সেট, আর সি সেটের মেম্বার গুলাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই বি আমি পরে যেটা লিখছি সেটাকে আগে ডিফাইন করতেছি। বি ইন্টারসেকশন সি বলতে আমরা বোঝাই দিচ্ছি এই দুইটা সেটের মধ্যে কমন যে এলিমেন্ট গুলো আছে। আর এইভাবে যখন আমরা কোন একটা সেটকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করি, সেইটাকে একটা নাম আমরা দিই, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। সবসময় এইভাবে পুরা ডেসক্রিপশন সেটের লিখে লিখে কাজ করাটা খুব একটা কনভিনিয়েন্ট হয় না। কখনো কখনো আমরা আসলে একটু এভাবে গ্রাফিক্যালি দেখতে পছন্দ করি। তো সেক্ষেত্রে আমরা যদি একটু তাকাই আমাদের এই দুইটা সেট বি আর সি এর ক্ষেত্রে, তাহলে তাদের কমন এলিমেন্ট হচ্ছে এই 4 আর 5, এই দুইজন ব্যক্তি। সো ইন্টারসেকশন তার মানে দাঁড়াচ্ছে এই দুইজন ব্যক্তিকে নিয়ে বানানো আরেকটা লিস্ট বা আরেকটা সেট। তাহলে ইউনিয়নটা কি? ইউনিয়নটা হচ্ছে এই দুইটার মধ্যে কম্বাইন যত এলিমেন্ট আছে, দুইটা মিলে সবাইকে একসাথে লিখে ফেলবে। সো তাহলে আমি দেখতে পাচ্ছি বি এর গুলাও থাকতে হবে, সি এর গুলাও থাকতে হবে। 1 2 3 4 5, আমি বি এর গুলা লিখে ফেলছি। এবার সি এর জন্য দিক থেকে আরেকবার 4 5 6 লিখবো না, 4 আর 5 যেহেতু লেখা হয়ে গেছে। একটা সেটে আসলে একটা এলিমেন্ট একবার লেখা আর দুইবার লেখা ইজ দ্য সেম থিং। আমি যদি এখানে লিখি বি কমা এ কমা সি কমা সি কমা সি, এই দুইটা স্টিল সেম জিনিস। একটা মেম্বারকে বারবার লিখলে আসলে কিছু আসে যায় না। তো দ্যাট মিনস আমি 4 আর 5 একবার লিখলেই চলে, খামাখা কালি খরচ করি। তো টেকনিক্যালি স্পিকিং আমরা যদি এখন দেখতে চাই যে এই ভেন ডায়াগ্রামে এই মেম্বার গুলা কেমন পজিশনে থাকতে পারে, তাহলে ব্যাপারটা বি এর মেম্বার গুলা হচ্ছে 1 2 3 4 5, রাইট? আর সি এর মেম্বার গুলা হচ্ছে 4 5 6 এরকম। কিন্তু আপনারা বোধহয় বুঝতে পারতেছেন যে এখানে একটু ভুল হয়েছে। ভুলটা হচ্ছে এই কমন মেম্বার যারা, তাদেরকে আসলে কমন জোনটাতেই আমার লিখতে হবে, আদারওয়াইজ জিনিসটা টেকনিক্যালি রং। আমাদের আসলে লিখতে হবে এরকম যে এক, বি এর এমন মেম্বার যারা সি তে নাই, তারা কারা? তারা হচ্ছে জাস্ট 1 2 আর 3। আর সি এর এমন মেম্বার যারা বি তে নাই, সে হচ্ছে শুধু 6। আর এই ওভারল্যাপ জোনে আসলে 4 আর 5 এই দুইজন সে কমন। আচ্ছা, এখন এই পর্যন্ত মানে এগুলা বোধহয় আপনাদের জানা জিনিস, জাস্ট একটু স্লাইড রিভাইজ হইলো। আহ এই পর্যন্ত কারো কোনো কোথাও সমস্যা থাকলে বলবেন প্লিজ, আদারওয়াইজ আমি সামনে যাচ্ছি। আচ্ছা, এখন ধরা যাক এই এ এবং বি দুই দুইটা সেট আমার কাছে আছে, যাদেরকে আমি এভাবে গ্রাফিক্যালি ভেন ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করছি। এখন আমি বললাম যে কোন একটা মেম্বার এক্স এ ইন্টারসেকশন বি এই রিজিয়নে আছে। তার মানে আমি বুঝাতে চাইতেছি আগের ছবির 4 বা 5 এর মতো কোন একটা ব্যক্তি, যে হচ্ছে ওভারল্যাপ রিজিয়নে আছে। তাহলে আমি এখন প্রশ্ন করতে চাই, আচ্ছা যদি পজিশনটাও দেখতে চাই, তাহলে আমরা জানি যে এক্স আসলে এখানে আছে। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি এক্স, ও ভালো কথা, সিম্বলিজম একটা ব্যাপার আছে এইখানে। এই সিম্বলটা সবার হয়তো বা অপরিচিত হতে পারে। আমি যখন এইরকম একটা উদ্ভট সিম্বল দিয়ে লিখি, আমি মিন করি আসলে ওয়াই কোন একটা এক্স সেটে আছে। হ্যাঁ, সেটাকে এভাবে আমরা শর্টকাটে লিখি, আমরা মুখে বলি হচ্ছে ওয়াই বিলংস টু দ্য সেট এক্স, অর ওয়াই
ইজ ইন দ্য সেট এক্স। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই সিম্বলটার মানে হচ্ছে এক্স এমন একটা মেম্বার যে এ আর বি এর কমন রিজিয়নের ভিতর বিলং করে। আমার প্রশ্ন, এক্স কি এ তে বিলং করে কি করে না, এটা কি আমরা জানি? কেউ যদি উত্তর দিতে চান বলতে পারেন। মানে আমার কি গ্যারান্টি আছে যে এক্স এ সেটের মেম্বার? গিভেন হচ্ছে এটা, গিভেন হচ্ছে এক্স এ আর বি এর ওভারল্যাপ রিজিয়নের মধ্যে পড়ে। তাহলে এক্স কি এর মধ্যে পড়ে কি পড়ে না? ডেফিনেটলি পড়ে, রাইট? কারণ এর বাউন্ডারি হচ্ছে এইটা, এর বাউন্ডারির ভিতর তো এক্স আসলে আসছে, রাইট? এখন সিমিলার কোয়েশ্চেন যদি আমি করি যে এক্স বি তে বিলং করে কিনা, ফর দ্য সেম রিজন এক্স বি এর বাউন্ডারির ভিতরেও তো পড়ে, হুইচ মিনস এইটার অ্যান্সারও ইয়েস, এইটার অ্যান্সারও ইয়েস। তাহলে কি আমি বলতে পারি, যেহেতু দুইটার অ্যান্সার ইয়েস, তাহলে এক্স এ তে বিলং করে এন্ড একই সাথে এক্স বি তেও বিলং করে। এই এই কথাটা কি বলতে, অর্থাৎ আমার কাছে যদি জানা থাকে যে এক্স এই ইন্টারসেকশন বি এর একটা মেম্বার, তাহলে আমার কাছে আলাদাভাবে এই তথ্যটা আছে এক্স এ এবং বি উভয়েরই মেম্বার। এই জিনিসটা কারো যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে এখন পর্যন্ত একটু জানাবেন, আদারওয়াইজ আমি সামনে গেছি। সিমিলারলি আমি আরেকটা জিনিস ইউনিয়ন এর ব্যাপারে ক্লেম করব। এই ধরেন আমার আবার আরেকটা সিচুয়েশন এ এবং বি, এবার আমি বললাম এক্স এমন একটা মেম্বার যে এ ইউনিয়ন বি এই সেটটাতে আছে। একটু খেয়াল করে দেখেন এই ইউনিয়ন বি কে ছিল, এই ইউনিয়ন এখানে যেমন বি আর সি দিয়ে উদাহরণ দিচ্ছিলাম, বি ইউনিয়ন সি ছিল যে সবাই মিলে আহ সবাইকে একযোগ করে একটা সেট বানানো। সো টেকনিক্যালি স্পিকিং বি ইউনিয়ন সি হচ্ছে এই বর্ডারটা, এই বর্ডারের ভিতর যারা আছে তারা সবাই সবাইকে একসাথে মিলে একটা সেট বানিয়েছে। তাহলে আমার এখানে তথ্য দেওয়া আছে যে এই এ ইউনিয়ন বি থেকে আমি একজনকে নিছি, ইন আদার ওয়ার্ডস আমি আসলে এই বর্ডার থেকে কাউকে নিছি। আমি একই প্রশ্ন আবার করতে চাই, কেউ কি আমাকে বলতে পারবেন, কনফার্ম করতে পারবেন এক্স কি এ তে আছে? গ্যারান্টি আছে কিনা? থাকতেও পারে বা নাও থাকতে পারে। এক্স্যাক্টলি। কারণ এমনও হইতে পারে যে আমার যে এক্স বিতে মেম্বারটা আসলে আছে। এইখানে, তাতে কিন্তু এই সিচুয়েশনটা স্যাটিসফাই করতেছে, মানে পুরা ওভারঅল বাউন্ডারির ভিতর আছে, কিন্তু এ তে নাই, বি এর সাইডে পড়ে গেছে এক্স, এটা তো হইতেই পারে। ফর দ্য সেম রিজন আমি যদি এখন প্রশ্ন করি এক্স কি বি তে বিলং করে, আলাদাভাবে এইটাও হচ্ছে নট গ্যারান্টিড। ফর দ্য সেম রিজন এইটাও হচ্ছে নট গ্যারান্টিড। বাট আমি যদি একটা সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন করি যে এক্স এ তে আছে অথবা এক্স বি তে আছে, এই কথাটা কি সত্য কিনা? এ আর বি এর যে কোনো একটাতে আছে, এটা কি সত্য কিনা? যদি এই লাল বাউন্ডারির ভিতর আমার এক্স থেকে থাকে, তাহলে এ হ্যাঁ, বা বি যে কোনো একটার ভিতরে তো থাকতে বাধ্য, রাইট? সো এই কোয়েশ্চেনের অ্যান্সার তার মানে ইয়েস, হুইচ মিনস কোথাও যদি বলা থাকে দুইটা সেটের ইউনিয়নে একটা মেম্বার বিলং করে, সেখান থেকে এটার ইকুইভ্যালেন্ট কথা আমি বাই করতে পারি এরকম যে সে ওই দুই সেটের যে কোনো একটাতে বিলং করে। এই পর্যন্ত কি শিখলাম সামারি? এক্স যদি এ আর বি এর ইন্টারসেকশনে বিলং করে তাহলে গ্যারান্টি আছে এক্স এ তে বিলং করে, গ্যারান্টি আছে এক্স বি তে বিলং করে। সো আমরা এটাকে এইভাবে করি এক্স ইজ ইন এ এন্ড এক্স ইজ ইন বি। সো ইন্টারসেকশনের সাথে আমরা এখানে এন্ড কে কোরিলেট করতেছি। আবার কোথাও যদি বলা থাকে এক্স এ আর বি এর ইউনিয়নে বিলং করে, তাহলে গ্যারান্টিড আলাদাভাবে কোনোটাতে আছে আমি বলতে পারি না, তবে এ বা বি যে কোনো একটাতে আছে, হয় এ তে আছে না বি তে আছে কনফার্ম। হুইচ মিনস আমরা এই ইউনিয়নের সাথে ইউনিয়নের সাথে আমরা কোরিলেট করি হচ্ছে অর কথাটা। হ্যাঁ, অনেক সময় ছোটবেলায় যারা সেটের অঙ্ক করতেন তারা হ্যাঁ ইউনিয়ন মানে অথবা ইন্টারসেকশন মানে এবং বলে দিত। আসলে তার ইউনিয়ন মানে অথবা ইন্টারসেকশন মানে এবং না, আসলে কিছু কারণ আছে কেন এখান থেকে আমরা এটা লিখতে পারি, কিছু কারণ আছে, কারণগুলো হচ্ছে যা বললাম তো। এই আমরা প্রবাবিলিটির টপিকে ঢুকে যাব। আমার প্রিলিমিনারি যা বলা ছিল সেট সম্পর্কে বলার ছিল সেগুলো বলা হয়ে গেছে এই পর্যন্ত। কারো কোনো কোথাও কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ওকে, এইবার আমরা আসি
কেন এই ইউনিয়ন থিওরেম এগুলো পড়লাম। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমি একটা প্রবাবিলিটি কোয়েশ্চেন দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, গত ক্লাসে কিছুটা মানে যাদের অলরেডি আইডিয়া আছে তো আছে, যাদের ছিল না গত সেশনটার পর হয়তো একটু আইডিয়া হয়েছে। সেই আইডিয়া দিয়ে উত্তর করতে পারার মতো জিনিস, সেটা হচ্ছে ধরা যাক আমাকে 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যার মধ্যে থেকে যে কোনো একটা নাম্বার চুজ করতে বলা হইলো। আমি মনে মনে একটা নাম্বার চুজ করছি। হুম আমরা গতদিন দেখছি যে, তো তার মানে আমার এক্সপেরিমেন্টটা হচ্ছে পিক ওয়ান অফ দিজ নাম্বারস। আমি দুইটা ইনসিডেন্ট বলতেছি, ইনসিডেন্ট নাম্বার এ। আচ্ছা, একটা আপাতত বলি, ইনসিডেন্ট এ সেটা হচ্ছে দ্য নাম্বার যেটা কিনা আমি পিক করছি ইজ ইভেন। প্রশ্ন হচ্ছে প্রবাবিলিটি অফ এ তাহলে কত। তো গতদিন একটু মনে করে দেখেন আমরা কি দেখছিলাম, যে নিচে হচ্ছে টোটাল স্যাম্পল স্পেসের সব মেম্বার কয়টা আছে সেটা, আর লব বা নিউমারেটর আমরা বসাই হচ্ছে আমার ইনসিডেন্টের ফেভারের ঘটনা কয়ভাবে ঘটতে। তো খুব সিম্পল, এস হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলো যে কোনোটাই। সো এস সেটের মেম্বার 10টা। পসিবল আউটকাম কি কি, 1 করবে, 2 করবে, 3 করবে, এভাবে ডট ডট আপ টু 10 করবে। সো এই 10টা পসিবল সিনারি আছে। সো এন অফ এস এর ভ্যালু আসলে 10। আর এন অফ এ ইভেন নাম্বার পাওয়া লাগবে, তাহলে ইভেন নাম্বার পড়তে পারে কত ভাবে, 2 পড়তে পারে, 4 পড়তে পারে, 6 পড়তে পারে, 8 পড়তে পারে, 10 পড়তে পারে। সো পসিবল 5টা আউটকাম, 5। তাহলে অ্যান্সার হচ্ছে হাফ। কারো কি কোনো বুঝতে সমস্যা আছে কিনা আমাকে জানাবেন please। এখন আমি আরেকটা ইনসিডেন্ট এখানে নতুন যোগ করতেছি, দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। তো এখন আমার প্রশ্ন হচ্ছে প্রবাবিলিটি অফ বি কত। এন অফ এস তো অল পসিবল ওয়ে, সেটা তো আগের মতোই 10ই আছে। কোয়েশ্চেন হচ্ছে বি সেটটা কি। 3 দিয়ে বিভাজ্য 1 থেকে 10-এর মধ্যে কারা আছে, 3 পড়তে পারে, 6 পড়তে পারে, 9 পড়তে পারে। তার মানে 3টা মাত্র পসিবল হবে, সো এটাই আছে। কিন্তু আমি নতুন একটা ইনসিডেন্ট ডিফাইন করতেছি সি, যে সিটা হচ্ছে দ্য নাম্বার, দ্য নাম্বার ইজ ইভেন given it is divisible by 3। একটু ডিফারেন্ট ঘটনা। সো এখন আমি জানি, তাহলে আমি প্রবাবিলিটি অফ সি বের করতে চাচ্ছি। তো এই সিতে যে কথাটা বলা আছে এটা একটু ভেঙে বুঝাই। হ্যাঁ, এখানে বুঝাচ্ছে যে চুরি চুরি কেউ আমার পিক করা নাম্বারটা দেখে ফেলছে। ধরেন আমি কাগজে লেখা টোকেন তুলছিলাম, হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত 10টা কাগজে টুকরা লেখা ছিল, আমি লটারির মাধ্যমে একটা টোকেন তুলছি। তো প্রশ্ন আগের মতোই, যে আমার তোলা নাম্বারটা ইভেন হবে তার প্রবাবিলিটি কত। কিন্তু কেউ একজন পিছন থেকে দেখে ফেলছে, দেখে আপনাকে কানে কানে বলে দিতেছে যে আদিল ভাই যে নাম্বারটা তুলছে ওই নাম্বারটা আসলে অলরেডি 3 দিয়ে ডিভিজিবল। হুইচ মিনস তথ্য পেয়ে যাওয়ার কারণে আমি এখন জানি যে আমার আগের এস এখন আর ওয়ার্ক করবে না, এখন আমার নতুন এস। 1 থেকে 10 পর্যন্ত সবগুলা আসার আর কোনো চান্স নেই, 10 কোনোদিনও আসবে না, 8 কোনোদিনও আসবে না, কারণ আমি জেনে গেছি যে আমার পসিবল এই 3টা নাম্বারের বাইরে যাবে না। কারণ কেউ একজন উকি দিয়ে দেখে ফেলছে আমার হাতের কাগজটা 3 দিয়ে বিভাজ্য, হাতের কাগজের নাম্বারটা 3 দিয়ে বিভাজ্য। ওই কথাটাই হচ্ছে এই গিভেন ইট ইজ ডিভিজিবল বাই 3 এর মানে। এটা জানা আছে, এটা জানা হয়ে গেছে যে 3 দিয়ে বিভাজ্য। এখন আমার কিন্তু হিসাব নিকাশ পাল্টা যাবে। আগে কোনো তথ্য জানা ছাড়া আমরা দেখছিলাম প্রথম প্রশ্নটা ইভেন হওয়ার চান্সেস আসছিল হাফ। প্রশ্ন হচ্ছে এখনো কি হাফ থাকবে কিনা। আমরা একটা কাজ করি, এইবার যেহেতু আমরা
নতুন একটা স্যাম্পল স্পেস নিয়ে ডিল করতেছি, আগের এস আর এস যাতে গুলায় না যায়, এই জন্য আমি এটা নামের পার্থক্য করার জন্য এখানে একটা এস ড্যাশ দিলাম। উপরে হচ্ছে সি এর পক্ষের ঘটনা কয়টা, সি এর পক্ষের ঘটনা কয়টা সেটা একটু নোট করি। ইভেন নাম্বার, তাহলে কি হবে, 2 4 6 8 10 সবাই? এনিওয়ান, এটা কি বলতে পারেন কেউ? ইভেন নাম্বার 2 4 6 8 10, কিন্তু আমার যেহেতু এখন জানা আছে যে এই তিনটার বাইরে যাবে না, তার মানে এদের মধ্যে ইভেন কে শুধু সেইটা ম্যাটার করতেছে, হুইচ মিনস শুধুমাত্র 6 একমাত্র সংখ্যা যেটা পড়তে পারে ইভেন। হুইচ মিনস এখন আমার প্রবাবিলিটিটা হবে হচ্ছে সি এর মেম্বার সংখ্যা একটা, এস ড্যাশের মেম্বার সংখ্যা তিনটা। আগে ছিল প্রবাবিলিটি হাফ, কিন্তু যে তথ্য লিক হয়ে যাওয়ার কারণে, প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার মতো কিছুটা তথ্য লিক হয়ে যাওয়ার কারণে প্রবাবিলিটি চেঞ্জ হয়ে এখন 1/3 হয়ে গেছে। এই পর্যন্ত যা যা বললাম, কারো কোথাও কোনো বুঝতে সমস্যা আছে কিনা? আচ্ছা, এখন আমরা একটা নতুন ভাই, সিম্বল চালু করব। একটু হ্যাঁ কোশ্চেন বলেন। ছিল। হ্যাঁ বলেন। এখানে হচ্ছে প্রথমে বলছে হচ্ছে ইভেন, হুম। পরে বলছে ডিজিবল বাই থ্রি। হুম। এখন ইভেন সংখ্যায় সেট তো হচ্ছে আমার ছয়, মানে 2 4 6 8 10, হুম। নিচে কি 5 হবে না? নিচে? হ্যাঁ, নিচ মানে এন এস। দেখেন, আমি আরেকবার তাহলে এই অংশটা বলি। যেহেতু মানে আমার কিছু শুধু এইটুকু যদি বাদ যায়, এই ব্লু হুম সার্কেল অংশটা যদি বাদ যায়, তাহলে সি আর এ একই ঘটনা, তাই না? তাহলে এই হুম হুম এই নতুন ব্লু সার্কেলের ভিতরে জিনিসটা যোগ হওয়াতে, কেউ একজন লিক করাতে, এখন চেঞ্জটা কোথায় হবে? এই তথ্যটা জানার আগ পর্যন্ত আপনি জানতেন 1 থেকে 10 পর্যন্ত যে কোনো আউটকাম আসতে পারে। যেই না হুম কেউ একজন আপনাকে বলে দিল যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আদিব ভাইয়ের হাতে আমি এইমাত্র দেখে আসছি পিছনে পিছনে, তার মানে আপনি এখন জানেন যে 1 থেকে 10 পর্যন্ত যে কোনোটা আসতে পারে না। তাহলে অল পসিবল আউটকাম এখন কারা কারা? 3 6 আর 9। নিচে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে অল পসিবল আউটকাম। যেহেতু আপনার কাছে তথ্য লিক হয়ে গেছে যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আমার হাতে আছে কনফার্ম, আমার হাতে কোনোদিনও 8 নাই, আমার হাতে কোনোদিনও 10 নাই, আমার হাতে কোনোদিনও 4 নাই, আমার হাতে 3 6 বা 9 এর মধ্যে কোনো একটা আছে, রাইট? ভাই, আমি বুঝতে পারছি। আমার মনে হয় হ্যাঁ। হচ্ছে যদি সি ঘটনাটা এরকম হইতো, প্রথমে থাকতো হচ্ছে ডিজিবল বাই থ্রি, গিভেন হুম। ইট ইজ মানে ইভেন নাম্বার, হুম। তখন হয়তো হচ্ছে 3/6। আচ্ছা, আপনি যেহেতু প্রশ্নটা করেই ফেলছেন, আমরা ডি একটা ঘটনা লিখেই ফেলি। হ্যাঁ। আহ, এটা হচ্ছে ডিভিজিবল বাই থ্রি, গিভেন হচ্ছে ইট ইজ ইভেন। এইবার এই নতুন নতুন সিচুয়েশনের জন্য এস ডাবল প্রাইম বলে আমরা একটা নতুন স্যাম্পল স্পেস লিখতে চাই। হ্যাঁ, এবং ডি এর ফেভারের মেম্বারও লিখতে চাই, সব আগে একটু ব্র্যাকেট দিয়ে রেডি ফেডি করে রাখি। তাহলে প্রবাবিলিটি অফ ডি আমরা চাচ্ছি, which is n of d by n of s double prime. এখন এইবার তথ্য ফাঁস হয়েছে, আমার কাছে ইভেন সংখ্যা আছে, তাহলে 3 বা 5 আমার হাতে ডেফিনেটলি, তার মানে আমার হাতে 2 4 6 8 10, এই পাঁচটার বাইরে যাবে না, রাইট? জি গিভেন ভাই। ডাটা থেকে আপনি জানতে পারছেন 1 থেকে 10 পর্যন্ত সবগুলো এখন আর পসিবল না। 1 3 5 7 9 পসিবিলিটি আর নাই, তাদের আসার চান্স জিরো। আসতে পারে কেবল এই পাঁচটার একটা, which means n of s ডাবল প্রাইম হচ্ছে 5, রাইট? এগ্রি করেন এই পর্যন্ত? হ্যাঁ। এখন যেহেতু স্যাম্পল স্পেস এর বাইরে যাবে না, সেহেতু খুঁজতে চাচ্ছি এর মধ্যে কয়টা আবার ডিভিজিবল বাই থ্রি। তো ডিভিজিবল বাই থ্রি আমি দেখতে পাচ্ছি কয়টা? একটা। শুধুমাত্র একটা, সো উপরে হবে হচ্ছে 1। তাহলে এইবার অ্যান্সার হবে 3/6 না 1/5। বাট আমার মনে হচ্ছে কেন জানি যে আপনার এখন পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, আমি জানি না। হ্যাঁ জি ভাই, হইছে। আচ্ছা আচ্ছা। সো এই যে আমরা এই নতুন একটা ঘটনা সি ডিফাইন করলাম, এই ঘটনাটায় একবার যদি এ আর বি দুইটা লিখে ফেলি, ডিফাইন করে ফেলি, তাহলে সিটাকে শর্টকাটে লেখার একটা উপায় আছে। সি লেখা যাহা, আহ, বের করতেছি প্রবাবিলিটি ইভেন, তার মানে টেকনিক্যালি আমি এ এর প্রবাবিলিটি বের করতেছি, কিন্তু গিভেন
যে 3 দ্বারা ডিভিজিবল, তার মানে বি অলরেডি ঘটছে, এটাকে আমরা এইভাবে লিখি এ স্ল্যাশ বি। এটা জাস্ট লেখার একটা ধরন, আর কিছু না। ডানে স্ল্যাশের, এটা অনেকে এই স্ল্যাশ দিয়ে ফেলে, এই স্ল্যাশ দিলে কিন্তু মিনিং পাল্টায় যায়, এটা এটা মিনিংলেস। হ্যাঁ, আমাদের এই স্ল্যাশটাই দিতে হবে। কোথাও কোথাও একদম ভার্টিক্যাল দাগ থাকে, দুইটাই পরিচিত, আমার মনে হয় এই স্ল্যাশটা বেশি পরিচিত। তো এরকম এ স্ল্যাশ বি লেখা থাকলে বুঝবেন ডানে যেটা আছে স্ল্যাশের সেইটা ঘটছে ধরে নিয়ে বায়ে যেটা আছে সেটা ঘটার সম্ভাবনা বের করা হচ্ছে। হুইচ মিনস এই পেজে যে আমরা ডি ঘটনাটা লিখছিলাম, সেই ডি ঘটনাটা তাহলে কি হবে? ডি ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি বের করতে বলতেছে 3 দ্বারা ডিভিজিবল, তার মানে বের করতে বলতেছে বি এর সম্ভাবনা। কিন্তু গিভেন আমার নাম্বারটা ইভেন, তার মানে আমার জানা আছে যে এ অলরেডি ঘটে গেছে, তো এটার নামটা হবে বি স্ল্যাশ এ। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাবেন। অলরাইট, এখন একটু ইন্টারেস্টিং একটা জিনিস আসবে, এটা হচ্ছে যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি এন অফ এস ডাবল প্রাইম বাই এন অফ ডি, হ্যাঁ, কিন্তু একটু খেয়াল করে দেখেন, আমি এই পি অফ ডি এটা দিয়ে আরেকবার একটু একটা জিনিস ডেভেলপ করতে চাচ্ছি, যার পরিচয় আসলে পি অফ বি স্ল্যাশে। আচ্ছা, এই পরিচয় না জানি, এটা পরে লিখি। এটাকে আপাতত যা লেখা আছে তাই লিখেছি, এন অফ ডি ডিভাইডেড বাই এন অফ এস ডাবল ড্যাশ। এখন একটু যদি মাথা কাটান, এই এস ডাবল ড্যাশ সেটটা একটু দেখেন দেখি হুবহু এই এ সেটটা কিনা। এই এ সেটে সব ইভেন ছিল, এস ডাবল ড্যাশ সেটেও ইভেন গুলোই আছে, তাহলে এইটা আসলে হুবহু এ সেট। এবং এটা হবারই ছিল, কারণ গিভেন তথ্যটা হচ্ছে ইভেন, তাহলে এ ঘটে গেছে, তাহলে এ যতভাবে ঘটতে পারে সেটাই কেবলমাত্র এখন আসতে পারে। আবার এই যে ডিটা, এই ডি সেটের মেম্বার কে? 6। এই 6টা আসলে কে? প্রথমত এই ডি, এই 6টাকে প্রথমত এস ডাবল ড্যাশে ক্লিয়ারেন্স পাইতে হয়েছে, সরি, এস ডাবল ড্যাশে ওকে আগে আসতে পারতে হয়েছে, মানে ওকে আগে ইভেন্ট হওয়া লাগছে। দেন সেই ইভেন্ট গুলোর মধ্যে বাকিগুলো ইভেন্ট ছিল কিন্তু 3 দিয়েও একাই বিভাজ্য, তার মানে ওকে এরপর ডিভিজিবল বাই 3ও হওয়া লাগছে। তার মানে এই 6টা এমন একটা সংখ্যা যে আসলে 2 দিয়েও বিভাজ্য, 3 দিয়েও বিভাজ্য। হুইচ মিনস এই ডিটা আসলে নাথিং বাট এ অ্যান্ড বি। এতে থাকার যোগ্যতা, কেউ এতে আছে কখন? এতে থাকার যোগ্যতা কি 2 দ্বারা বিভাজ্য হয়, বিতে থাকার যোগ্যতা কি 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এ আর বি দুই সেটেই থাকার যোগ্যতা কি 2 3 উভয় দ্বারা বিভাজ্য হয়। এই যে দেখেন 6 একমাত্র কমন এলিমেন্ট। তার মানে এই যে ডিটা, এই ডিটা আসলে নান আদার দেন এই ইন্টারসেকশন বি। এই সেম জিনিসটা আমরা আগের এক্সাম্পলের জন্য এস্টাবলিশ করতে পারি, যে কন্ডিশনালটা যেখানে লিখছি, হ্যাঁ, এখানে দেখেন এই যে পি অফ সি, পি অফ সিটা আসলে নিচে যে এস ড্যাশ, এই এস ড্যাশ সেটটা হচ্ছে 3 6 9, যেটা হুবহু দেখতে বি সেটের মতো, যেটা হবারই কথা, কারণ গিভেন যেহেতু 3 দ্বারা ডিভিজিবল, তার মানে বি সেটের মেম্বার গুলোই এখন একমাত্র পসিবল আপনার, মানে নিচের এস ড্যাশ সেটটা আসলে বি সেট। আর উপরে সিটাকে এই যে 6, যে কিনা 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য, আবারও সেই এই ইন্টারসেকশন বি। এবং ভুলে গেলে চলবে না এইটা কে ছিল, এটা আসলে, আচ্ছা এখানে স্টিল পরে আসতেছে। এই পর্যন্ত যা বলছি এটাতে কারো কোনো কনফিউশন, মানে প্রত্যেকটা স্টেপে কোয়েশ্চেন কোয়েশ্চেন করে আগাচ্ছি, কারণ একটা স্টেপে একটু ঝামেলা থেকে গেলে পরের স্টেপটাও ঘোলাটে লাগবে। আচ্ছা, এখন আমি একটা মজার কাজ করতে চাই, সেটা হচ্ছে এই লব আর হর উভয়কে একটা সেম সংখ্যা দিয়ে ভাগ করতে চাই। আমি যদি লব আর হর উভয়কে 5 দিয়ে ভাগ করি, আশা করি কারো আপত্তি নেই। আমি যদি উভয়কে 50 দিয়ে ভাগ করি, আশা করি কারো আপত্তি নেই। তো অ্যাজ লং অ্যাজ আমি সেম সংখ্যা দিয়ে ভাগ করতেছি, লব আর হর, দ্যাট ইজ নিউমারেটর ডিনোমিনেটর, দুইজনকে যদি সেম সংখ্যা দিয়ে ভাগ করি, আপনাদের আপত্তি থাকার কথা না। আমি ভাগ করতে চাচ্ছি এন অফ এস দিয়ে। আমাদের এক্সাম্পলের জন্য এন অফ এস ছিল হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা। সো ইন দ্যাট সেন্স আমাদের এক্সাম্পলের জন্য আমরা আসলে 10 দিয়ে ভাগ করছি।
এখন একটু ঠান্ডা মাথায় দেখেন, আমাকে কেউ একজন উত্তর দেন যে এই যে চকলেট কালার, সরি, এই যে চকলেট কালারের সার্কেলের ভেতরের লোকটা, এই লোকটার পরিচয় কি মনে আছে কারো? এ ঘটার পসিবল ওয়ে ডিভাইডেড বাই সকল পসিবল পি ওয়ে। অফ পি অফ এ, প্রবাবিলিটি অফ এ। এক্স্যাক্টলি। এবং একই লজিকে তাহলে উপরের সার্কেলের লোকটার পরিচয় কি হওয়া উচিত? পি অফ এ ইন্টারসেকশন বি। সেম কাহিনী যদি আমি এইখানেও আসি, এইখানেও আমি এন অফ এস দিয়ে ভাগ করতেছি, এইখানেও আমি এন অফ এস দিয়ে ভাগ করতেছি, তাহলে উপরে যে লোকটা সেটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, আর নিচে যে লোকটা সেটা হচ্ছে পি অফ বি। এবং এখন যদি একটু আমরা খেয়াল করি যে ডি এর পরিচয় কে ছিল, এই যে পি অফ ডি, যার ভ্যালুটা আমি এই পর্যন্ত আসলাম, যে ডি এর পরিচয়টা কে ছিল, সেটা ছিল পি অফ বি স্ল্যাশ এ। এ ঘটছে ধরে নিয়ে বি ঘটার সম্ভাবনা। এবং ফর্মুলার চেহারাটা আমরা দেখতে পাচ্ছি যে এই নিচে যেই লোকটা, এটা 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 কোনো রুল না, এটা জাস্ট মনে রাখার জন্য, এই নিচের লোকটা এখানে তার প্রবাবিলিটি চলে গেছে। আর উপরে হচ্ছে এই এই দুইজন একত্রে ঘটার, মানে অ্যান্ড সম্পর্ক, মনে করে দেখেন ইন্টারসেকশনে অ্যান্ড পেয়েছিলাম, বোথ এ অ্যান্ড বি ঘটার সম্ভাবনা। সেম ভাবে যদি আমরা এইখানেও পি অফ সি এর আসল পরিচয়টা কে ছিল মনে করে দেখেন, এ স্ল্যাশ বি। সো পি অফ এ স্ল্যাশ বি, এইখানে না লিখে এখানে লিখে পি অফ এ স্ল্যাশ বি। সেম মনে রাখার জন্য যে নিয়মটা ডেভেলপ করছে সেটা এখানেও প্রযোজ্য হচ্ছে। দেখেন নিচে যে বিটা, সেটার প্রবাবিলিটি এখানে নিচে চলে গেছে ডান পক্ষে, আর উপরে কমন। যেই দুইটা ফর্মুলা পাইলাম আমি এখানে একটু আবার আলাদা করে লিখি। একটা পাইছি পি অফ বি স্ল্যাশ এ, যার পরিচয় আমি পাইছি পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। আরেকটা হচ্ছে পি অফ এ স্ল্যাশ বি, যেটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। আদতে এখানে দুইটা ফর্মুলা দেখতে লাগলো, দুইটা ফর্মুলা আসলে না, কেন আপনাদেরকে একটু বলি। এই বাম পাশেরটার দিকে একটু তাকান। এ আর বি, মানে আমরা যদি একটা উদাহরণ দিয়ে স্ট্যাবলিশ করছি জাস্ট আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধার জন্য, কিন্তু কনসেপচুয়ালি এটা যে কোনো এক্সপেরিমেন্টে যে কোনো ইনসিডেন্ট এ বি এর জন্য প্রযোজ্য আসলে এই ফর্মুলা। এখন আমি যদি এ আর বি ঘটনা দুইটাকে অদল বদল করে দিই, তাহলে কি আসে একটু দেখেন। এর জায়গায় বি আর বি এর জায়গায় বসাবো। অনেকটা ছোটবেলায় এরকম ফর্মুলার মধ্যে এরকম করতে না, এ প্লাস বি হোল স্কোয়ার কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ আর বি যে কোনো দুইটা নাম্বারের জন্য যেহেতু প্রযোজ্য, সেহেতু এ আর বি দুইটাকে সোয়াপ করে ফেললে আমরা পাই। সো বি প্লাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস টু বি এ প্লাস এ স্কোয়ার। এই ইকুয়েশনও সত্য। সো একটা ইকুয়েশন যদি ভ্যারিয়েবলের সকল ভ্যালুর জন্য সত্য হয়, সেখানে ভ্যারিয়েবল আমি ইচ্ছা মতো এরকম এর জায়গায় বি, বির জায়গায় নতুন নাম, মানে এটা নাম ইন্টারচেঞ্জ মাত্র, আর কিছু না। ঠিক সেরকম এখানে এ আর বি কাইন্ড অফ ভ্যারিয়েবলের মতো। So আমি যেটা চাচ্ছি, বি আর এ কে ইন্টারচেঞ্জ করতে চাচ্ছি, তাহলে দেখেন কি আসে। বাম পাশে আসে পি অফ এ স্ল্যাশ বি, ডান পাশে আসে পি অফ বি ইন্টারসেকশন এ ডিভাইডেড বাই পি অফ বি। এখন একটু যদি খেয়াল করেন, এ আর বি ইন্টারসেকশন করার মানে হচ্ছে কমন এলিমেন্ট নেওয়া। কমন এলিমেন্ট নেওয়ার সময় আমি যদি মুখে বলি এ আর বি এর কমন এলিমেন্ট নিলাম, আর আপনি যদি বলেন বি আর এর কমন এলিমেন্ট নিলাম, দে আর দ্য সেম থিং। তার মানে এইটাকে আসলে লিখে ফেলা যায় পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ। আমরা জানতে পারলাম এই ইন্টারেস্টিং লুকিং ফর্মুলাটা কোত্থেকে আসলে এই দুইটা। আর সাথে আমরা এটাও জানতে পারলাম যে টেকনিক্যালি আসলে এখানে একই ফর্মুলাই, আসলে দুইটা আলাদা ফর্মুলা। ইন জেনারেল এই এই লোকটাকে এখানে গুণ করে বা এই লোকটাকে এখানে পক্ষান্তর করে গুণ করে আমরা এইভাবে লিখি সাধারণত, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি অফ এ ইন্টু পি অফ বি স্ল্যাশ এ। অথবা যদি পি অফ বি আগে লিখি তাহলে লিখবো পি অফ এ স্ল্যাশ বি। মনে রাখার সুবিধা, এখানে এই এ আর এ এখানে যে থাকবে নিচে এখানে সে থাকবে, এইখানে যাকে লিখবো নিচে এখানে তাকে লিখবো, এখানে মনে রাখি। এবং এই ফর্মুলাতে আমরা আগামী, আজকে সময় হবে না কিন্তু আগামী সেশন, আজকে আরো কাজ আছে আমাদের, বাট ফাইনালি এই ফর্মুলা আমাদের রিটার্ন হওয়া লাগবে। সেই রিটার্নটা হয়তো আজকে আর করা হবে না, রিটার্নটা আমরা নেক্সট সেশনে করবো। যে বেইজ থিওরেম বলে কেউ একজন আছে, যেটা আসলে এখান থেকেই আসে। হ্যাঁ, আমি নেক্সট কনভারসেশনে যাওয়ার আগে আমাকে একটু মেক শিওর করেন যে এই পর্যন্ত কারো কোথাও কোনো কোয়েশ্চেন্স কনফিউশনস আছে কিনা বা রিপিট করতে হবে কিনা।
আচ্ছা, আমরা নেক্সট আলোচনায় যাই। একদম আগের সিচুয়েশন, আমি একটা নাম্বার পিক করবো 1 থেকে 10-এর মধ্যে, তার মানে এটা হচ্ছে স্যাম্পল স্পেস। আমি এ হিসাবে চুজ করলাম, আমি একটু বানাতে দেন, আমি চিন্তা করি একটু। উম, হ্যাঁ, এ হিসাবে চুজ করলাম ডিভিজিবল বাই 3, আর বি হিসাবে চুজ করলাম ডিভিজিবল বাই 5। প্রশ্ন হচ্ছে পি অফ বি স্ল্যাশ এ কত, একটু প্র্যাকটিস হয়ে যায়। হ্যাঁ, ফর্মুলা বলতেছে পি অফ, উপরে এই ইন্টারসেকশন বি আর নিচে কে হবে, এখানে যে নিচে আছে, সো পি অফ এ। হ্যাঁ, বা ইন আদার ওয়ার্ডস, সম্ভাবনা বের না করে চাইলে সরাসরি এন অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই এন অফ এ দিয়েও করে ফেলা যায়, আপ টু ইউ। উপরে নিচে দুইটাই আসলে 10 দিয়ে ভাগ অবস্থায় আছে, সো সেম জিনিস। এখন কেউ কি বলতে পারবেন এন অফ এটা কত হবে? এন অফ 3 দিয়ে ডিভিজিবল যারা আছে, তো 3। আর বি সেটের মেম্বার কারা? 5 দিয়ে ডিভিজিবল, সো 5 আর 10। তাহলে এই ইন্টারসেকশন বি এর মেম্বার কে? 0 ফাঁকা সেট। আচ্ছা, আমি আসলে এইরকম চাই নাই। আচ্ছা, ঠিক আছে, 0, ঠিক আছে, সমস্যা নেই। সো ফাঁকা সেট, ফাঁকা সেট এমনি লেখে না, সেটাই হবে। তো তো টেকনিক্যালি তার মানে 0/3। আচ্ছা, আমার প্রশ্ন, আমি আমাকে একটু এক্সাম্পলটা সাজাতে দেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটার জন্য। আচ্ছা, ঠিক আছে, এটাকে একটা প্র্যাকটিস প্রবলেম হিসাবে রাখি, আর এটার অ্যান্সার 0। বাট আমি আমার কাজের এক্সাম্পল এটা না, আমাকে একটু এক্সাম্পল একটা খুঁজতে দেন, আমাকে একটু 1 মিনিট সময় দেন, আমি একটু চিন্তা করে বের করি। ফর এক্সাম্পল, একটু গত দিনের কিছু কনসেপ্টের সাথে মিক্স করে করি, হ্যাঁ। ফর এক্সাম্পল, আমার কাছে আহ, আমি আমার এক্সপেরিমেন্টটা হচ্ছে 1 ডাই আচ্ছা, আমার মনে হয় এভাবে লিখি, এ ডাই ইজ থ্রোন বা টসড, থ্রোনটা ভালো হয় না, টসড টুয়াইস। আমাকে জিজ্ঞেস করা হচ্ছে এক্স্যাক্টলি ফার্স্ট, প্রথমে পাচ্ছি হচ্ছে গট এ 6, and second got even number। এইটার প্রবাবিলিটি জানতে চাওয়া হচ্ছে। তো এই লোকটার নাম ধরিছে এ, আর এই লোকটার নাম ধরিছে বি। তার মানে আমার এও ঘাটা লাগবে, বিও ঘাটা লাগবে, প্রথমবার 6ও পেতে হবে, দ্বিতীয়বার ইভেন নাম্বারও পেতে হবে, দুইটাই হওয়া লাগবে। তার মানে সম্পর্কটা হচ্ছে ওই যে আমাদের সেই অ্যান্ড, এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি সমান, আমরা একটু আগে দেখছি ফর্মুলা পি অফ এ পি অফ বি স্ল্যাশ এ। এখন পি অফ এটা কত? পি অফ এটা হচ্ছে 6 করতে হবে, তা আমরা স্যাম্পল স্পেস তো জানি 1 থেকে 6, তাহলে 1 থেকে 6-এর মধ্যে 6 মানে পসিবল আউটকাম 6টা, আর ছক্কাই করতে হবে, তার মানে একটা মাত্র পসিবল আউটকাম। সো
পি অফ এ হচ্ছে 1/6 এবং পি অফ বি স্ল্যাশ এটা কত? মানে হচ্ছে প্রথমবার আমি 6 পাইছি, মানে এই ছক্কা আমরা লুডো মোটামুটি সবাই হোপফুলি খেলছি, তো এই লুডোর কৌটার ভিতরে আমি নাড়াচাড়া করে ছক্কাটা থ্রো করছি, 6 পড়ছে, এ গিভেন, মানে 6 প্রথমে আমি পেয়ে গেছি কনফার্ম। এবার প্রশ্ন হচ্ছে দ্বিতীয়বার আরেকবার থ্রো করছি, ইভেন নাম্বার পড়বে তার সম্ভাবনা জানতে চাই হচ্ছে। আমাকে আপনারা একটু কাইন্ডলি মেক শিওর করেন যে এই যে এইখানে আহ প্রথমে বলা ছিল যে 3 দ্বারা ডিভিজিবল অলরেডি ডান, হ্যাঁ, তার মানে যার কারণে স্যাম্পল স্পেস এই 1 থেকে 10-এর বদলে অলরেডি গিভেন বি হওয়াতে এইখানে এস ড্যাশ সেটটা ঠিক বি সেট হয়ে গেছিল। তার মানে এই তথ্যটা লিক হয়ে যাওয়ার কারণে বা মানে 3 দ্বারা ডিভিজিবল বলে দেওয়ার কারণে স্যাম্পল স্পেস চেঞ্জ হয়ে গেছে। এই সেম ঘটনাটা আসলে এই উদাহরণে ঘটবে কিনা আমাকে কেউ বলতে পারবেন? প্রথমবারে ছক্কা পড়ছে এই তথ্যটা লিক করার উপর দ্বিতীয়বারে ইভেন পড়বে কি পড়বে না তার চান্সেস কি ডিপেন্ড করে, নাকি এটা ব্র্যান্ড নিউ ফ্রেশ? ডিপেন্ড করে না। ডিপেন্ড করে না, হুইচ মিনস এই ক্ষেত্রে পি অফ বি স্ল্যাশ এ না লিখে আমি যদি শুধু পি অফ বি লিখে দিই কিছুই আসে যায় না। আগের বার ছক্কা পড়ছে হইলে এই সম্ভাবনাটা যা হবে, আগের বার ছক্কা না পড়লেও সম্ভাবনাটা তাই হবে। এবং সেই সম্ভাবনাটা কত, দুই ভাবে বের করা যায়। একটা হচ্ছে আপনি স্যাম্পল স্পেস চিন্তা করেন 1 থেকে 6 পর্যন্ত, এটা হচ্ছে এস, আর আমার বি ঘটনাটা হচ্ছে ইভেন নাম্বার। এ ঘটনাটা ছিল শুধু ছক্কা পড়া লাগবে, আর বি হচ্ছে ইভেন নাম্বার 2 4 6। তাহলে নিচে না এন অফ এস হচ্ছে মোট 6টা পসিবল আউটকাম, আর উপরে ইভেন নাম্বার 3টা পসিবল আউটকাম। অর্থাৎ এভাবেও চিন্তা করতে পারেন যে 1 থেকে 6-এর মধ্যে অর্ধেক। রেকর্ডিং স্টার্ট করছি। তো যেখানে আমরা ছিলাম, আমরা কি বলছিলাম, আমাদের স্যাম্পল স্পেসটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত ইন্টিজার গুলা, আর এ ঘটনা বলছিলাম হচ্ছে ডিভিজিবল বাই 5 নাকি, হ্যাঁ, আর বি ঘটনা বলছিলাম হচ্ছে ডিভিজিবল বাই 3। আর আমার কোয়েশ্চেন ছিল, না 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 না, আমরা তো এগুলা আমরা কোথায় ছিলাম, মিক্স আপ করে ফেলছি। আমাদের ঘটনাটা কি ছিল, ডাই টসিং, ডাই টসড টুয়াইস। আর কোয়েশ্চেন ছিল হচ্ছে প্রথমে হচ্ছে 6, আর পরে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট, একটা শর্টকাটে লিখি, ফার্স্ট হচ্ছে 6 আর সেকেন্ড হচ্ছে ইভেন। এটাকে আমরা নাম দিছিলাম, এইটার নাম দিলাম সে এ, এটার নাম দিলাম সে বি। তো প্রশ্নটা ছিল পি অফ এ এন্ড বি, এখানে চলে আসছিল। And আমরা ফর্মুলা লিখছিলাম হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি স্ল্যাশ এ। সো পি অফ এটা হচ্ছে 6 পড়বে, যেটা সম্ভাবনা 1/6, কারণ এ সেট ছিল হচ্ছে একটাই মাত্র উপাদান এ সেটে, যে 6ই পড়া লাগবে। আর স্যাম্পল স্পেসটা ছিল হচ্ছে 1 2 3 4 5 6, আর বি ছিল ইভেন, সো 2 4 2 4 6। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, আমরা যুক্তি দিয়ে স্ট্যাবলিশ করছিলাম যে প্রথমবার ছক্কা পড়লেও বিয়ের সম্ভাবনা যা, প্রথমবার ছক্কা না পড়লেও বিয়ের সম্ভাবনা তা, বিয়ের সম্ভাবনা আসলে হ্যাম্পার্ড হয়ই না। So আমাদের ক্লেম ছিল দিস ইজ জাস্ট প্রবাবিলিটি অফ বি। এন্ড প্রবাবিলিটি অফ বিটা আমরা কিভাবে বের করছিলাম, সেটা হচ্ছে নিচে অল পসিবল আউটকাম যেটা কিনা 6টা, আর উপরে হচ্ছে শুধু ইভেন আউটকাম বি এর মেম্বার সংখ্যা 3টা। এবং সাথে আমি যেই মুহূর্তে কেটে গেছিল তখন আমি আসলে এটা বলতে নিয়েছিলাম যে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে অর্ধেক ইভেন আর অর্ধেক অড। সো এই পি অফ বিটা আলটিমেটলি হাফ আসা ছিল, হাফই আসছে, তাই না? অন্যভাবে শর্টকাটেও চিন্তা করা যায়। যদি আপনি শর্টকাট চিন্তা করতে গিয়ে ভুল করার চান্স থাকে, তাহলে এসব শর্টকাট চিন্তা না করে লং কাটে যাওয়া ভালো। ফর এক্সাম্পল, আমি যদি এমন একটা আহ 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা চুজ করতে বললাম, ইভেন হওয়ার সম্ভাবনা কি? আপনি ভাবলেন অর্ডার ইভেন তো জোড়ায় জোড়ায় থাকে, নিশ্চয়ই সম্ভাবনা হাফ, কিন্তু আসলে না। সংখ্যা যদি 1 থেকে 9-এর মধ্যে হয়, তাহলে 1 থেকে 9-এর মধ্যে কিন্তু 1 3 5 7 9 5টা অড, কিন্তু ইভেন কিন্তু 4টা।
2 4 6 8। সো 1 থেকে 9 পর্যন্ত হইলে কিন্তু এই হাফের প্রিন্সিপাল আর খাটবে না। 1 থেকে 10 যদি হয় তাহলে হাফের প্রিন্সিপাল খাটবে। সো ইভেন আর অড চাইলে হাফ লিখে দিবে। এই শর্টকাট গুলো কইরেন না যদি আপনার রিস্ক থাকে যে আপনি কোথাও একটু দুর্বলতা আছে, ভুল করে ফেলতে পারেন, তাহলে এই রিস্ক নিয়ে নেন। এইভাবে সেট টেট দিয়ে চিন্তা করে লম্বা রাস্তা যাওয়াটাই সেফ। অ্যান্সার হচ্ছে 1/12। তো আমার এইখান থেকে এইটা একটা অঙ্ক হিসাবেও ট্রিট করতে পারেন, কিন্তু আমি এই অঙ্কটা জাস্ট একটা অঙ্ক হিসাবে, উদাহরণ হিসাবে দিই না। এখান থেকে আমার একটা টেক অ্যাওয়ে আছে। আমি এখান থেকে যে তথ্যটা নিতে চাই সেটা হচ্ছে, যদি এমন হয় যে আমার বি ঘটনাটা এ ঘটলো কি ঘটলো না তার উপর বি ঘটার চান্সেস ডিপেন্ড করে না, তখন পি অফ বি স্ল্যাশ এর জায়গায় পি অফ বি বসায় দেওয়া যায়। উইচ মিনস আমি যেটা বলতে চাচ্ছি, পি অফ এ ইন্টারসেকশন বি, এইটার আমি লিখতেছিলাম পি অফ এ ইন্টু পি অফ বি স্ল্যাশ এ, বাট আমার বি স্ল্যাশ এ লেখার কোনো দরকার নাই, সরাসরি আমি পি অফ বি লিখে দিতে পারি। কখন? একমাত্র ইফ এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, হুইচ মিনস বি এ ঘটা বা না ঘটার উপর বি এর সম্ভাবনা ডিপেন্ড করে না, বি এর থেকে ইন্ডিপেন্ডেন্ট। আর বি এর থেকে ইন্ডিপেন্ডেন্ট হলে এ বি এর উপর, বিও এর থেকে ইন্ডিপেন্ডেন্টই হয়। এটা তো আর মানুষ না যে আহ, একজন একজনের উপর কোনো কারণে ইমোশনালি ডিপেন্ডেন্ট, এরকম কিছু না। এটা যেহেতু ঘটনা, একটা ঘটনা প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনার সাথে ইন্ডিপেন্ডেন্ট হলে দ্বিতীয়টা প্রথমটার সাথে ইন্ডিপেন্ডেন্ট। সো আমরা এইমাত্র একটা ফর্মুলা পাইলাম যে আমাদের ঘটনা দুটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ফর্মুলাটা আর একটু সহজ হয়ে যায়। সো প্রথম এই লাইনটা হচ্ছে মানে এইখানে যে লাইনটা সেটার নাম হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি আসলে এইটুকু খালি। আর এইটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি অথবা এ অ্যান্ড বি ঘটার সম্ভাবনার ফর্মুলা। আর সেই সূত্রটা সিম্পলিফাই হয়ে যায় যদি আমার এ আর বি ইন্ডিপেন্ডেন্ট হয়। আমরা এটার উপর এক্সাম্পল দেখবো। তার আগে আমরা আরেকটা সহজ জিনিস দেখবো, তারপর এই সহজ জিনিসটা এটা দুইটা মিলাই আমরা একটা এক্সাম্পল দেখবো, একসাথে ডাবল জিনিস ক্লিয়ার হবে। আমাকে জাস্ট এই পর্যন্ত আপনারা ওকে আছেন কিনা, ক্লিয়ার কিনা একটু জানাবেন। মানে কেউ কোনো ইস্যুস না বললে আমি ধরে নিব যে আহ, কারো কোনো সমস্যা নেই। এইবার আমরা একটু এ ইন্টারসেকশন বি তে যেতে চাই। দুইটা ঘটনার, এই যে আমরা ক্লাসের শুরুতে সেট নিয়ে একটু কথা বলছি যে এ অথবা বি, মানে একটা মেম্বার এ তে আছে অথবা বি তে আছে, সেইটা আর এইটা একই কথা, ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। সো এইটা একটা এক্সাম্পল দিয়ে একটু বুঝতে চাই। আবারও আমাদের কোয়েশ্চেন এমন একটা কোয়েশ্চেন যে আমি 1 থেকে 10-এর মধ্যে একটা নাম্বার চুজ করব। ঘটনা এ ডিভিজিবল বাই 3, আর ঘটনা বি ডিভিজিবল বাই 5। তো সেক্ষেত্রে এ সেটের মেম্বার কারা? 3 দ্বারা যারা ডিভিজিবল, 3 6 9। বি সেটের মেম্বার কারা? 5 দ্বারা যারা ডিভিজিবল, 5 10। আর আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি এ আর বি যে কোনো একটা সত্য হইলেই হইল। আমি চাচ্ছি সি একটা ঘটনা ডিভিজিবল বাই 3 অর 5, আমি এমন কিছু চাচ্ছি। তো আমি চাচ্ছি পি অফ সি। তাহলে সি সি এর মেম্বার কারা হবে? সি এর মেম্বার হবে 3 দিয়ে ডিভিজিবল হইলে হবে, 5 দিয়ে ডিভিজিবল হইলে হবে। তার মানে 3 6 9 দ্যাট ইজ এ সেটের মেম্বার, এরা হইলেও চলবে, আবার 5 10 এরা হইলেও চলবে। তার মানে টেকনিক্যালি স্পিকিং এই সি সেটটা আসলে এ ইউনিয়ন বি, যে শুরুতেই আমি যে জিনিসটা বুঝে আসছিলাম যে ইউনিয়নের সাথে অথবা আর একটা সম্পর্ক ছিল। তো তার মানে পি অফ সিটা ইজ নান আদার দেন পি অফ এ ইন্টারসেকশন ইউনিয়ন। এখন এই সংখ্যাটা কত? এন অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই এন অফ এস। এস হচ্ছে অল পসিবল আউটকাম 10টা, আর এন অফ এ ইউনিয়ন বি বা সি তে কয়টা মেম্বার আছে? 3 6 9 5 10, 5টা। অ্যান্সার হচ্ছে হাফ। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত? এখন একটা ব্যাপার আপনারা যদি একটু অন্যভাবে চিন্তা করেন,
আমি যদি বলি যে এই সেম ব্যক্তিটাই n of a plus n of b by n of s, আমি বললাম, আমার কথার কোনো ভুল থাকলে আপনারা ধরবেন। এন অফ এ মানে কি? এই এ সেটে কয়টা মেম্বার আছে? 3, 6, 9, তিনটা। আর এন অফ বি মানে কি? বি সেটে কয়টা মেম্বার আছে? দুইটা। তাহলে এই 3 আর 2 5 মিলেই তো সি সেটের বা এ ইউনিয়ন বি সেটের মেম্বার 5টা ছিল। তাহলে তো আমার কোনো ভুল আমি এখানে কোথাও লিখিনি। আর নিচে 10 ছিল 10। সো এইভাবে মানে সি সেট পর্যন্ত না গিয়ে শুধু এ সেটের মেম্বার কয়টা, বি সেটের মেম্বার কয়টা যোগ করে দিয়েও অঙ্কটা আসলে করা যাচ্ছে। তার মানে এভাবে করলেও অঙ্কটা হচ্ছে কিন্তু, রাইট? এই পর্যন্ত সবাই ওকে কিনা একটু জানাবেন। আমি এখন এই সেম প্রবলেম আরেকবার দিব, খালি স্যাম্পল স্পেসটা চেঞ্জ করব। আগের বার ছিল 1 2 3 থেকে 10 পর্যন্ত, এইবার 1 2 3 থেকে 15 পর্যন্ত। বাকি অঙ্ক সেম। এ হচ্ছে ডিভিজিবল বাই 3, বি হচ্ছে ডিভিজিবল বাই 5, আর সি হচ্ছে ডিভিজিবল বাই 3 অর 5। প্রশ্ন হচ্ছে পি অফ সি কত। তাহলে আমি এইভাবে করতে চাই, এন অফ এ প্লাস এন অফ বি বাই এন অফ এক্স। এন অফ এ কত? এইবারের এ সেট ভিন্ন কিছু একটা হবে। এবার এ সেটে কারা থাকবে? 3, 6, 9, 12, 15। আর এইবারের বি সেটে কারা থাকবে? 5, 10, 15। তাহলে এ সেটের মেম্বার কত? 3, 6, 9, 12, 15, পাঁচটা। ফাইন। যোগ বি সেটের মেম্বার কত? তিনটা। 3 নিচে টোটাল এন অফ এস কত? 10 না, কিন্তু এবার কিন্তু 15। তো নিচে 15, রেজাল্ট আসলো 8/15। কারো কোথাও বুঝতে কোনো সমস্যা? বাট আগের পেজে আমরা যা বুঝে আসছি তা যদি সত্য হয়, তাহলে এইমাত্র এই মেথডে অঙ্কটা করলাম, এবার এই মেথডে অঙ্কটা সেম রেজাল্ট আসা উচিত। তাহলে ইউনিয়ন দিয়ে করি। তাহলে আমি এখানে এ ইউনিয়ন বি সেটটা লিখতে চাই। কারা? 3, 6, 9, 12, 15, 5, 10, 15 আরেকবার আসছে, দুইবার লেখার কোনো মানে নেই। তাহলে এখন আমার পি অফ সিটা আমি এভাবে লিখতে চাই যে পি অফ এ ইউনিয়ন বি ডিভাইডেড বাই, মানে এই পি অফ, তাহলে আমি ভগ্নাংশ লিখতে চাইনি, পি অফ এ ইউনিয়ন বি। তাহলে এটা কত? এন অফ এ ইউনিয়ন বি ডিভাইডেড বাই এন অফ এস। এন অফ এস কত? 15। কেউ একজন গুণে দেখেন তো, এই ইউনিয়ন বি সেটের মেম্বার কয়টা, গুণে কি আমাকে একটু বলতে পারেন? এই ইউনিয়ন বি সেটের মেম্বার কয়টা? আচ্ছা। কয়টা? 7টা, রাইট? রাইট। তাহলে দেখেন দেখি অ্যান্সার কি ম্যাচ করলো? না ভাই, করে নাই তো। দুই মেথডে দুই অ্যান্সার আসছে। আগের বার কিন্তু সেম আসছে, লজিকও মেক সেন্স করতেছিল। এইবার তাহলে ভেজালটা হইলো কোথায় বলেন দেখি? কমন সংখ্যা আছে, কমন মেম্বার আছে দুই সেটে। এক্স্যাক্টলি। যখন আমি সলিড এই দুইটা সেটের মেম্বার সংখ্যা যোগ করে দিতেছি, তখনই 15 ডাবল কাউন্ট হয়ে যেতেছে। তার মানে এই 15 পরিচয় কি? এই 15 পরিচয় হচ্ছে সে এ ইন্টারসেকশন বি তে বিলং করে, সে কমন মেম্বার। যার কারণে এই কমন মেম্বার যে, সে দুইবারই কাউন্ট হয়ে গেছে, ডাবল কাউন্টিং। এই জন্য এই কমন মেম্বারকে আমার একবার কাউন্টিং থেকে বাদ দিতে হয়। তার মানে আসলে এখানে 5 উপরেরটাই ভুল, 5+3 থেকে 1 বিয়োগ দিতে হবে। তার মানে এটার রেজাল্ট আসলে 7/15 কারেক্ট। তাহলে আগের পেজে প্রবলেম হয়নি কেন? কারণ আগের পেজে এমন ভাবেই আমি সেটটা চুজ করছি যেখানে 3 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা নেই। দ্যাট ইজ 3 আর 5 দুইটা দ্বারা বিভাজ্য হতে আসলে সংখ্যাটাকে 15 দ্বারা বিভাজ্য হতে, 15 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা এখানে নাই।
যার কারণে ভেজালটা লাগে নাই। তার মানে কারেক্ট ভাবে লিখতে গেলে আসলে আমরা এভাবে লিখতে পারতাম এখানে যে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি লিখতে পারতাম, যেটা হয়তো সেই মেম্বার কেউ না। আমাদের এ আর বি সেটের ইন্টারসেকশন হচ্ছে ফাঁকা সেট, নো মেম্বার, তার মানে মেম্বার শূন্য, রেজাল্ট সেমই আসবে। হুইচ মিনস আমরা এইখান থেকে আমাদের টেক অ্যাওয়ে কি, আমাদের টেক অ্যাওয়ে হচ্ছে আমরা একটু যদি এখানে দেখি যে পি অফ, ভালো করে দেখি, পি অফ এ ইউনিয়ন বি, এটা আসলে এন অফ এ ইউনিয়ন বি ডিভাইডেড বাই এন অফ এস প্রবাবিলিটির ফর্মুলা অনুযায়ী, এইটা সমান আসতেছে এন অফ এ প্লাস এন অফ বি। এখানেই থামবো যদি এদের মধ্যে কোনো কমন মেম্বার না থাকে, কিন্তু কমন মেম্বার থাকলে এটা বিয়োগ দিবে। আর যদি মনে করেন যে দুইটা ফর্মুলা মনে রাখতে আপনার কষ্ট হয়, তাহলে শুধু এই ফর্মুলাটা মনে রাখতে চলবে, কমন মেম্বার না থাকলে এটা অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে। সো এখন যে ফর্মুলাটা লিখছি এটা অ্যাপ্লিকেবল ফর অল। তো সমান আসতেছে এন অফ এ বাই এন অফ এস প্লাস এন অফ বি বাই এন অফ এস মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি বাই এন অফ এস। প্রথম টার্মটাকে লিখে ফেলা যায় পি অফ এ, দ্বিতীয় টার্মটাকে লিখে ফেলা যায় পি অফ বি, আর লাস্ট থার্ড টার্মটাকে লিখে ফেলা যায় পি অফ এ ইন্টারসেকশন বি। তো টেক অ্যাওয়ে হচ্ছে এই ফর্মুলাটা, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে ইফ এ অ্যান্ড বি আর মিউচুয়ালি ইনক্লুসিভ, মানে এদের মধ্যে কমন এলিমেন্ট আছে, অর ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি তেই থেমে যাব ইফ এ অ্যান্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে এদের মধ্যে কোনো কমন মেম্বার নেই। আপনার ফর্মুলা আসলে মুখ্য না, আপনি যদি জিনিসটা বুঝেন, আপনি ফর্মাল কোনো ফর্মুলা না লিখে জাস্ট নাম্বার যোগ বিয়োগ করেও রেজাল্ট পর্যন্ত পৌঁছতে পারবেন, জিনিসটা ক্লিয়ারলি বুঝলেই হইল। এখন যদি মিউচুয়ালি ইনক্লুসিভ হয় তাহলে এই টার্মটা থাকবে। এখন এই টার্মটা আবার কত হবে, পি অফ এ ইন্টু পি অফ বি নাকি পি অফ এ ইন্টু পি অফ বি স্ল্যাশ এ, সেটা আবার ডিপেন্ড করবে এই যে এই সব ঘটনার উপর। যদি এ আর বি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ফর্মুলাটা সহজটা, আর যদি কন্ডিশন থাকে মানে ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে এরকম ভাবে লিখতে হবে। অথবা অনেক সময় আমরা উল্টাটাও লিখি, দেখছিলাম যে অনেক সময় আমরা এটাও লিখি যে পি অফ এ ইন্টারসেকশন বি, যখন যেটা সুবিধা, পি অফ বি ইন্টু পি অফ এ স্ল্যাশ বি, যেটা আপনার সিচুয়েশন ডিমান্ড করে। দুইটা আসলে সেম প্রবলেম। যদি এই পর্যন্ত যা যা বললাম সবাই ক্লিয়ার থাকেন, তাহলে আমি এমন একটা অঙ্ক দেখতে চাই যে একটা অঙ্কের মধ্যে এই সবগুলা টপিকই আসে এবং সবকিছু ক্লিয়ার হয়ে যায়। আমাকে জাস্ট একটু মেক শিওর করবেন, মানে যদি কারো কোথাও রিপিট করতে হয় বা বুঝতে অসুবিধা থাকে রিপিট করতে হবে, কিছু না বলে ধরে নিচ্ছি যে আমি সামনে আগাতে পারি। মনে করেন আপনার কাছে দুইটা বক্স আছে, বক্স 1, বক্স 2। প্রথম বক্সে তিনটা আছে রেড কালারের বল, দুইটা আছে ব্লু কালারের বল, একটা আছে গ্রিন কালারের বল। আর দ্বিতীয় বক্সে দুইটা আছে রেড কালারের বল, পাঁচটা আছে ব্লু কালারের বল, আর সে তিনটা আছে আচ্ছা চারটা আছে গ্রিন কালারের বল। কোয়েশ্চেন হচ্ছে পিক ওয়ান বক্স এট র্যান্ডম, র্যান্ডমলি দুইটার মধ্যে একটা বক্স নিচ্ছি, আগে থাকতে দেখিনি কোনটা পড়লো আমার ভাগ্যে। পিক ওয়ান বল ফ্রম দ্যাট বক্স। কোয়েশ্চেন হচ্ছে যেই বলটা তুলতে পারছি সেটা রেড হবে, তার প্রবাবিলিটি কত? So,
যেই ঘটনাটার প্রবাবিলিটি জানতে চাওয়া হচ্ছে সেই ঘটনাটাকে আগে অ্যান্ড আর অর দিয়ে ডেসক্রাইব করে লিখতে পারাটা প্রথম কাজ। এইটা যদি পারেন তাহলে আপনার বাকি অঙ্ক ডান। দেখেন, প্রথমত একটা পসিবল আউটকাম হচ্ছে মেবি আমি বক্স 1 চুজ করছি, বক্স 1 চুজ করছি এবং রেড বল পাইছি। আরেকটা ঘটনা হইতে পারে আমি বক্স 2 চুজ করছি এবং রেড বল পাইছি। দেখেন, যদি বক্স 1 তুলি রেড বলও কিন্তু হইতে হবে, বক্স 1 তুলছি কিন্তু বলটা পাইছি ব্লু, তাহলে কিন্তু হবে না। আমার ঘটনাটা ঘটার অল পসিবল ওয়ে আমি খুঁজতেছি। তো দেখেন, আর কোনো ওয়েতে কি এটা ঘটতে পারে? বক্স 1 পিক করছি প্রথম স্টেপে, দ্বিতীয় স্টেপে যে বলটা তুলছি সেটা লাল, অথবা প্রথম স্টেপে আমি বক্স 2 তুলছি, দ্বিতীয় স্টেপে যে বলটা তুলছি সেটা লাল। এটার বাইরে কিন্তু আর কোনো ওয়েতে রেড বল পাওয়ার কোনো ওয়ে নেই। এবং ইন্ডিভিজুয়ালি এই যে দুই ঘটনা, এই দুই ঘটনার মধ্যে সম্পর্কটা কিন্তু অথবা, এই দুটার যে কোনো একটা ঘটলে আমার ঘটনা ঘটছে। ভুলে আপনি কখনো কিছু লেখার পর টেস্ট করবেন যে যেটা লিখছেন ঠিক লিখছেন কিনা। ধরেন আপনি এখানেও এবং দিয়ে দিলেন, প্রথমত দুইটার যে কোনো একটা হইলেই হইতো, দুইটাই হইতে হবে এমন নেসেসারি না। সো ভুল এখানেই নিশ্চিত। বরং আরো ভালোভাবে নিশ্চিত হওয়া যাবে এটা ভুল কিভাবে দেখেন, প্রথম ঘটনাটা ঘটতে হবে এবং দ্বিতীয় ঘটনা ঘটতে হবে, এটা কখনো একসাথে ঘটতে পারে না। কারণ আপনি একটা বক্স চুজ করছেন, সেই বক্সটা বক্স 1ও হবে বক্স 2ও হবে, দুইটাই তার একসাথে হইতে পারে, যে কোনো একটা হবে। তার মানে এদের মধ্যে এবং সম্পর্ক আসলে ইম্পসিবল। সো আমরা বুঝতে পারলাম যে আমরা পুরো ঘটনাটাকে সাজালাম যে রেড একটা বক্স তুলবো, একটা বল তুলবো, সেটা রেড পাবো, এটা ঘটতে পারে। যেই যত ভাবে তাদের মধ্যে আমি একটা ইউনিয়ন পাইলাম। নেক্সট আপনি চেক করবেন এই দুইজন একসাথে করতে পারে কিনা। কেন চেক করবো? কারণ এইটা মনে করেন এ আর এটা মনে করেন বি, তাহলে আমি আসলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করতে চাচ্ছি। তো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর তো দুইটা সূত্র, কোনটা ইউজ করবো ডিপেন্ড করতেছে মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা। তা আপনাকে টেস্ট করতে হবে এই দুটা মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা, দ্যাট ইজ দুইটা একসাথে ঘটে কিনা। একটু চিন্তা করলে দেখবেন দুইটা একসাথে ঘটা পসিবল। কারণ একই সঙ্গে একটা বক্স বক্স 1 হবে বক্স 2 হবে, এটা হওয়া পসিবল। তার মানে আমি বুঝতে পারলাম শুধুমাত্র এই নিচের সহজ ফর্মুলাটা ব্যবহার করলেই চলতেছে। সো বক্স 1 হইতে হবে এবং রেড হইতে হবে, প্লাস বক্স 2 হইতে হবে এবং রেড হইতে হবে। এইবার দুইটা ঘটনাই যেহেতু ঘটা লাগবে, তার মানে আমাকে এখন চেক করতে হইতেছে যে এই দুইটা স্বাধীন কিনা। তা স্বাধীন কিনা বোঝার উপায় কি, যে এইটা ঘটলো কি না ঘটলো তার উপর এটার ভ্যালু ডিপেন্ড করে কিনা। উত্তর হচ্ছে করে। কারণ প্রথম বক্সটা যদি চুজ করতাম, প্রথম বক্সটা যদি চুজ করতাম তাহলে রেড বল আসার সম্ভাবনা হইতে হচ্ছে, টোটাল বল কয়টা 3+2 5, 5+1 6, মোট 6টা বল আসতে পারতো। তার মধ্যে রেড আছে 3টা, ওই 3টার কোনো একটা যদি নেন তাহলে কেবল রেড আসবে, তার মানে ভ্যালুটা হচ্ছে হাফ। আবার এইখানে কত, যদি দ্বিতীয় বক্স চুজ করতাম তাহলে রেড আসার সম্ভাবনা কত? উত্তর হচ্ছে টোটাল বল কয়টা 5 2 7 4 11, আর রেড বলের মধ্যে কয়টা এক্স্যাক্টলি 2টা। এমনও হইতে পারতো যে কোইন্সিডেন্টালি এইটাও হাফই এসে পড়ছে, তখন হাফ দুইটাই হাফ এসে পড়ছে বলে আবার ভাবার কোনো কারণ নাই যে এই দুটা ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, মানে ওইটা কোইন্সিডেন্টালি সেম নাম্বার আছে। অধিকাংশ সময় দুই বক্সে বলের সংখ্যার কম্বিনেশন যেহেতু আলাদা, তার মানে কোন বক্স নিচ্ছি তার উপর ডিপেন্ড করবে আসলে রেড পড়বে কি পড়বে না। তার মানে এরা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা না। তাহলে ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে হচ্ছে প্রবাবিলিটি অফ বক্স 1 চুজ করছি ইনটু প্রবাবিলিটি অফ, ফর্মুলাটা দেখেন এই যে এইখানে যে থাকে সে এখানে নিচে আসে। তার মানে বক্স 1 চুজ করছি ধরে নিয়ে রেড পাওয়ার সম্ভাবনা, প্লাস পরেরটা কি হবে একই লজিকে এটাও ইন্ডিপেন্ডেন্ট না। তাহলে প্রথমে বক্স 2 চুজ করছি ইনটু বক্স 2 চুজ করছি ধরে নিয়ে রেড পাওয়ার সম্ভাবনা। এবার এই যে আমি এখানে আর লিখছি, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আসলে এই লোক,
কারণ বলের সংখ্যা হিসেবে ইউজ করছি বক্স ওয়ান এর সংখ্যাগুলো। তার মানে এই সম্ভাবনাটা বের করার আগে আমি ধরেই নিছি বক্স ওয়ান চুজ করছি, হুইচ মিনস এই পি অফ আর যে হাফ আসছে সেটা আসলে এইটার ভ্যালু, এটার ভ্যালু আসলে হাফ। একইভাবে এই লোকটার ভ্যালু তাহলে কত সেটাও বের করে ফেলছি এই যে এইখানে। বক্স টু চুজ করা হইলে সেই বক্সের বলের সংখ্যা ব্যবহার করে রেড পাওয়ার সম্ভাবনা আমরা পাইছি 2/11। আর দুইটা জিনিস বের করা বাকি, যেটা হচ্ছে বক্স ওয়ান চুজ হওয়ার সম্ভাবনা কত, বক্স টু চুজ হওয়ার সম্ভাবনা কত। তো দুইটা বক্স যেহেতু যেহেতু আমি র্যান্ডমলি পিক করছি, তার মানে আমি আগে থেকে উকি টুকি মারি নাই, কোনো কিছু দেখে টেকে নেই নাই, তার মানে আমি আনবায়াসড। তার মানে দুইটা বক্সের মধ্যে একটা বক্স শুধু বক্স ওয়ানই চুজ হবে, তার সম্ভাবনা হাফ, 50-50। এরকম বক্স যদি চারটা হইতো, বক্স ওয়ান চুজ হওয়ার সম্ভাবনা 1/4 হইতো, বক্স টু এর 1/4, বক্স থ্রি এর 1/4, বক্স ফোর এর 1/4। এখন যেহেতু দুইটা বক্স, বক্স ওয়ান এর সম্ভাবনা হাফ, বক্স টু এর সম্ভাবনা হাফ। এখন এই দুটা গুনটুন করে যা আসে আর কি, এটা প্রথমটা হচ্ছে 1/4, পরেরটা আসলে 1/11, রেজাল্ট আসবে হচ্ছে 15/44। এই সংখ্যাটা ডাজেন্ট ম্যাটার। তো এটা এমন একটা কোয়েশ্চেন যেখানে অ্যান্ড অর এর এভরিথিং, কন্ডিশনাল এভরিথিং আপনার কভার হয়। হ্যাঁ, আপনি যদি চান মানে অঙ্ক পারার থেকেও, আপনি অঙ্ক পারতে শুরু করছেন, এর থেকেও সুপিরিয়র জিনিস হচ্ছে আপনি প্রশ্ন বানাতে শুরু করছেন। আমি এটা একটা ট্রিক্স বলে দিলাম। সেটা হচ্ছে আপনাকে যদি এখন একটা টাস্ক দেওয়া হয় যে এই নিয়মগুলোর আন্ডারে পড়ে এরকম একটা অঙ্ক বানাইতে হবে, এইটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার আন্ডারস্ট্যান্ডিং অঙ্ক পারতে শুরু করার থেকেও ক্লিয়ার হয়ে গেছে। সো প্রশ্ন বানাইতে পারলে উত্তর বানানো আপনার জন্য আরো সহজ। আমাকে একটু মেক শিওর করবেন যে এই প্রবলেমটা সবাই বুঝছেন কিনা। জি ভাই, বুঝতে পেরেছি। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমাদের যে ফর্মুলাটা ছিল পি অফ হ্যাঁ, বি বাই এ, হ্যাঁ। হ্যাঁ, আমি যদি এখানে ফর্মুলা অনুযায়ী করতে যাই তাহলে হুম, হচ্ছে পি অফ আর বাই বক্স ওয়ান আমি হ্যাঁ। কিভাবে লিখবো, মানে ফর্মুলা যেটা ছিল পি অফ বি বাই এ। আচ্ছা, দেখেন, পি অফ বক্স ওয়ান ইন্টারসেকশন আর, আপনি ধরেন এটা এ, এটা বি, হুম হুম তাহলে টেকনিক্যালি এটা আসলে পি অফ এ হুম ইন্টারসেকশন বি। হুম এটাকে আমি লিখতে চাচ্ছি পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ, এটাই ফর্মুলা না? হুম, হ্যাঁ অথবা চাইলে আপনি যদি কাজে লাগতো পি অফ বি পি অফ এ বাই বিও লিখতে পারতেন। হ্যাঁ আমরা এটা লিখছি। তো এখন এ কে আর বি কে বসায় দেন, এটা হচ্ছে পি অফ বক্স ওয়ান, কিন্তু এটা হচ্ছে পি অফ আর বাই বক্স ওয়ান। আমি সেটাই লিখছিলাম, জাস্ট এই দুই লাইন স্কিপ করছি। হুম, জি আপনার ভাই। আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি তো নাকি? হ্যাঁ জি ভাই। আচ্ছা, আচ্ছা, যেহেতু প্রশ্ন করেই ফেললেন, লিখেই ফেললাম, তাহলে আনুষঙ্গিক একটু প্রশ্ন এসেই পড়ে। সেটা হচ্ছে এইটা লিখলে ক্ষতি কি ছিল? দ্যাট ইজ পি অফ রেড, পি অফ বক্স ওয়ান বাই রেড। দেখেন, বক্স ওয়ান গিভেন রেডের সম্ভাবনা কত বের করাটা সহজ, এই যে হাফ বের করছি। কিন্তু উল্টাটা, গিভেন আমার পাওয়া বলটা রেড, আমি বক্স ওয়ানই পিক করছিলাম, তার সম্ভাবনা কত? এটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড না। আমি র্যান্ডমলি একটা বক্স পিক করছি, তারপর র্যান্ডমলি একটা বল পিক করছি, বলের কালার রেড পাইছি, এখন প্রশ্ন করতেছে হ্যাঁ বলের কালার রেড পাইছে, এটা গিভেন, বলো দেখি বক্স ওয়ানই চুজ করছিল, তার সম্ভাবনা কত? হ্যাঁ, এটা উল্টা জিনিস চাওয়া হইতেছে, এটা স্ট্রেট ফরওয়ার্ড না। তবে দুইটা কথা প্রযোজ্য, একটা হচ্ছে এইটা কারেক্ট স্টেটমেন্ট, এটা ভুল না, এই জিনিসকে এটা লেখা যায়, জাস্ট এইটা বের করা কঠিন, এই জন্য এটা করিনি। এটা বের করার সহজ তাই করছি। প্রথম পয়েন্ট হচ্ছে এটা, এটা মোটেও ভুল না, এটা কারেক্ট, এটা জাস্ট কঠিন। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই কঠিনটাও বের করা আমরা শিখবো আগামী সেশনে, ওই জিনিসের নামই হচ্ছে বেইজ থিওরেম। হ্যাঁ, ওইটাও এখন কঠিন, হ্যাঁ, কিন্তু বেইজ থিওরেম জেনে ফেলার পর এটা সহজ। আর কোনো কোয়েশ্চেন্স বা এই পর্যন্ত কোনো কনফিউশন কারো আছে কিনা? আচ্ছা, এখন আমরা ওই যে দেখছেনই তো, ওই যে একটু গ্রাফ মানে ভিজুয়াল ড্র করলে না ম্যাথমেটিক্যাল সিম্বলের থেকে আমাদের চোখে আরাম লাগে বেশি।
এই জন্য আমরা এই সেম অঙ্কটা এখন আরেকভাবে করবো, এই এত ঝামেলা না করে একটু গ্রাফিক্যালি ভিজুয়ালি করা যায় কিনা বলবো। ইনফ্যাক্ট মানে আচ্ছা আমি আগে দেখাই 3 2 1, আমি আরেকবার একটু তুলে নিই। 3টা রেড, 2টা গ্রিন, একটা না 2টা বোধহয় ব্লু, না 2টা গ্রিন একটা ব্লু ছিল, নাকি উল্টা দিচ্ছি, 2টা ব্লু একটা গ্রিন ছিল, আর অন্যটা কি ছিল, 2 5 4, 2 5, 2টা ছিল রেড, 5টা ব্লু, 4টা গ্রিন। আমরা এখন একটা জিনিস শিখবো যেটার নাম হচ্ছে ট্রি ডায়াগ্রাম। ট্রি ডায়াগ্রামটা আসলে কিছুই না, টেকনিক্যালি আপনার কাছে মনে হবে আপনি এই অঙ্ক করা থেকে রেহাই পেয়ে গেছেন, হ্যাঁ ছবি টবি এঁকে অঙ্ক করে ফেলছেন, কিন্তু আসলে এইখানে যা যা করছেন তার প্রত্যেকটা জিনিসই এখানে আছে। সেম মেথডই ফলো করতেছেন, নিজেই খেয়াল করতেছেন না যে মনের ভুলে সেম জিনিসই করে ফেলতেছেন। কি সেই জিনিস? ট্রি ডায়াগ্রামে আমরা একটা পয়েন্ট থেকে অল পসিবল আউটকাম নিয়ে চিন্তা করি। হ্যাঁ, আমরা কিন্তু 2 স্টেপে করছি। প্রথমে আমরা নিছি হচ্ছে বক্স 1 চুজ করছি অথবা বক্স 2 চুজ করছি। প্রথমে বক্স চুজ করছি, তার পসিবল আউটকাম হচ্ছে এটা। এইবার একটা বক্স চুজ করে ফেলার পর আমি এইখান থেকে 3টা জিনিস পাইছি। সেটা হচ্ছে হইতে পারে সেটা রেড, হইতে পারে সেটা গ্রিন, আমার একটু স্পেস দিয়ে রাখি, হইতে পারে রেড পাইছি, হইতে পারে গ্রিন পাইছি, হইতে পারে ব্লু পাইছি। রেড পাইছি, গ্রিন পাইছি, ব্লু পাইছি। আমরা যেটা করি প্রত্যেক স্টেপে পসিবল আউটকাম গুলাকে নোট করছি, এভরি পসিবল ব্রাঞ্চ এখানে আসলে আঁকা হয়ে গেছে। এখন আমরা যেটা করবো প্রত্যেক ব্রাঞ্চের উপরে আসলে বসাবো ওইটার সম্ভাবনা। যেমন বক্স র্যান্ডমলি বক্স চুজ করছি, বক্স 1 চুজ করার সম্ভাবনা কত? উত্তর হচ্ছে হাফ। একই লজিকে বক্স 2 চুজ করার সম্ভাবনা হাফ। এইবার বক্স 1 চুজ করে ফেলছি, তার মানে আমার হাতে এখন এই বক্স। এখানে রেড আসার সম্ভাবনা কত? টোটাল বলের সংখ্যা যেহেতু 3 2 5 1 6, তাহলে রেড পাওয়ার সম্ভাবনা 3/6, গ্রিন পাওয়ার সম্ভাবনা 2টা গ্রিন আছে 2/6, আর সরি ব্লু পাওয়ার সম্ভাবনা 2/6। আর আমরা পিক্সেল নিয়ে যারা কাজ করি RGB লিখি, তো আমার এই জন্য সিরিয়ালে আরেকটা জি এসে করতেছে বারবার। আচ্ছা, আর গ্রিন পাওয়ার সম্ভাবনা 1/6। এইবার একইভাবে এখন আমি বক্স 2 চুজ যদি করি, তাহলে সে বক্স 2 তে রেড পাওয়ার সম্ভাবনা, টোটাল বল ছিল 5 2 7 4 11, তার মধ্যে রেড 2টা, সো 2/11। গ্রিন কয়টা? 4টা, তার মানে গ্রিন আসার সম্ভাবনা 4/11। আর ব্লু কয়টা? 5টা, সো ব্লু আসার সম্ভাবনা 5/11। এখন আমাকে প্রশ্নে যেটা চাওয়া হয়েছে, আমি আসি এইখানে, আপনি এখানে দাঁড়ায় আছেন, প্রশ্নে চাওয়া হয়েছে প্রবাবিলিটি অফ গ্রিন, প্রবাবিলিটি অফ রেড। আপনি খুঁজবেন রেড কোথায় কোথায় আছে। সো এইখানে রেড আছে, এইখানে রেড আছে। এইবার আপনি এইখান থেকে হাঁটি হাঁটি পাপা করে প্রত্যেকটা রেড পর্যন্ত পৌঁছাবেন। তাহলে প্রথম ব্রাঞ্চ বরাবর যদি রেড পর্যন্ত পৌঁছাইতাম, তাহলে সম্ভাবনা সবাইকে গুণ করতে করতে যাবে, হাফ ইন্টু 3/6। এবার দ্বিতীয় ব্রাঞ্চ বরাবর যদি হাঁটি হাঁটি পাপা করে রেড পর্যন্ত পৌঁছাইতেন, তাহলে সবগুলো সম্ভাবনাকে গুণ করবেন, হাফ আর 2/11। এভাবে যদি আরো 50টা ব্রাঞ্চ থাকতো, সবগুলা লিখতেন, লিখে সবগুলোকে যোগ করে দিতেন। এখানে 2টা মাত্র ব্রাঞ্চ পাইছি রেড পর্যন্ত, তাই 2টাকে যোগ করছি। তাহলে রেজাল্ট আসতেছে 1/4 প্লাস 1/11, যেটা কিনা সেই 15/44। এইভাবে জিনিসটা দেখলে অনেক সহজ লাগলো, কিন্তু আগের বার অনেক কঠিন লাগলো। বাট খেয়াল করে দেখেন, এখানে যাদেরকে লিখছেন ওখানেও তাদেরকেই লিখছেন, সেম জিনিসগুলাই এখানে আসছে। যেটা ঘটছে, ডিফারেন্ট ব্রাঞ্চ বরাবর যখন আপনি যাচ্ছেন, লজিকটা হচ্ছে একই সাথে 2 রাস্তায় আপনি হাঁটতে পারেন না। আপনি এখান থেকে ফার্ম গেট যাবেন, পসিবলি আপনি আগারগাঁও হয়ে একটা চুজ করছেন রাস্তা, অথবা মানিক মিয়া দিয়ে চুজ করছেন, দুইটা যে কোনো একটাতে যাবেন। একই সঙ্গে আপনি মানিক মিয়া এবং আগারগাঁওতে থাকতে পারেন, তার মানে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং দুইটার যে কোনো একটা হবে অর সম্পর্ক। এই জন্য এই 2 ব্রাঞ্চের মাঝখানে প্লাস।
এবং একটা ব্রাঞ্চ বরাবর যদি আপনাকে রেড পর্যন্ত পৌঁছাইতে হয় তাহলে আপনাকে এই হাফ এর থ্রুতেও পার হইতে হবে এবং এই 3/6 এর থ্রুতেও পার হইতে হবে। যেমন এইখান দিয়ে আসছি কিন্তু লাভ দিয়ে তো আর এখানে আসতে পারবেন না। এইটা দিয়ে এসে এবং সম্পর্ক দুইটার মধ্যে দিয়ে আপনাকে আর পর্যন্ত যেতে হবে। তার মানে এই হাফ আর এই 3/6 এর মধ্যে সম্পর্কটা এবং এর, এই জন্য অ্যান্ড এর সব সূত্র ইউজ করছি, গুণ করে দিচ্ছি। সো আসলে এখানে যা যা আপনি করছেন, এখানে তাই করে ফেলছেন এবং কেউ কেউ হয়তো খেয়াল করছেন আপনি আসলে আরো বেশি জিনিস করছেন। এখানে আরো প্রশ্ন করা যেত, গ্রিন বা ব্লু এর সম্ভাবনা জানতে চাওয়া যাইতো। হ্যাঁ, তাহলে আপনি এই এক, যেমন এখান থেকে যদি এখন টি অফ গ্রিন চাওয়া হয় আপনি উত্তর কত বলবেন, গ্রিন পর্যন্ত কত হয়ে পৌঁছানো যায়। বক্স 1 থ্রুতে যদি যাই, প্রথমে হাফ ইন্টু এই গ্রিনের থ্রুতে যাইতে হবে ইন্টু 1/6 প্লাস এবার দ্বিতীয় ব্রাঞ্চ বক্স 2 এর থ্রুতে গ্রিন, সো হাফ ইন্টু 4/11। কিন্তু আপনি যদি এখন আগের অঙ্কে এইভাবে লিখে লিখে যদি আপনি এখন গ্রিনের সম্ভাবনা বের করতে চান আপনাকে আরেকটা সলিড পুরো অঙ্ক করতে হবে। কিন্তু এইখানে দেখেন ওই একবার আপনি ট্রিটা যদি ড্র করে ফেলেন তাহলে সেখান থেকে আপনি অঙ্কটা মাল্টিপল প্রশ্ন এখান থেকে আপনি অ্যান্সার করতে পারছেন। এই পর্যন্ত পুরা ক্লাসের পুরা সেশনের যে কোনো কিছু অথবা এই ট্রি ডায়াগ্রাম বা যে কোনো জায়গা থেকে কোনো কিছু কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন। Alright, ঠিক আছে, তার মানে যারা আছি সবাই ভালো বুঝছি আমার মনে হয়। হ্যাঁ বলেন, শুনতে পাইনি, সরি। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আমার মনে হয় আজকে অলরেডি 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, তো আমরা পরের সেশনে তাহলে ওই আহ, বানান যেন কি ভুলে গেলাম তো, এটা বেস থিওরেম, আমরা বেস থিওরেম টপিকটা পরের সেশনে ধরবো। আজকে আমার মনে হয় এই পর্যন্ত। জি ভাইয়া বেটার হবে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, আমি রেকর্ডিংটা অফ করতেছি, দেন আর কি ক্লাস লিড নিব।